মধ্যরাতের স্তব্ধতা চুরমার করে এক নাগাড়ে কানে আসছে একটি শব্দ, নূপুরের রিনিঝিনি। রিন রিন ঝিনঝিন শব্দটা প্রথমে ছিল আবছা, যেন অনেক দূর থেকে ভেসে আসছে, কিন্তু ধীরে ধীরে তা স্পষ্ট হতে শুরু করল, যেন বাড়ির ভেতরেই কোনো অদৃশ্য পথে হেঁটে চলেছে কেউ। বিপুলের ঘরের দরজার দিকে কি এগিয়ে আসছে সেই শব্দ? বিপুলের যুক্তিবাদী মন প্রথমে বিদ্রোহ করল। সামান্য একটা শব্দের কাছে কি আধুনিক যুগের মানুষ হার মানবে? সে এই গ্রামের কুসংস্কার বিশ্বাস করতে রাজি নয়, কিন্তু এই যুক্তির বাঁধন হঠাৎ করেই টলে গেল যখন নূপুরের রুমঝুম শব্দের সাথে যোগ হলো এক মেয়েলি কণ্ঠের গুনগুন গান। জ্যোৎস্না মাখা রাত, চারপাশের কুয়াশায় এক মায়াবী আবহাওয়া। সামান্য মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেই সেই দৃশ্যটা দেখতে পেল সে। শ্বাস আটকে গেল তার, বুকের ভেতরটা ধক করে উঠল। দেখা গেল তার বাড়ি থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা বিশাল বকুল গাছটার ডাল থেকে ঝুলছে এক অদৃশ্য দোলনা। সেই দোলনায় ভর দিয়ে প্রায় শূন্যে বসে আছে দুটি আলতা রাঙানো পা। নূপুরের রিনিঝিনি শব্দ সেই পায়েরই। প্রতিটি দুলুনির সাথে সামঞ্জস্য রেখে সেই মোটা নূপুর জোড়া বাজছে, আর অদৃশ্য দেহের অধিকারিণী গাইছে সেই বিকৃত সুর, যা এখন কান্নার রূপ নিয়েছে। আমাদের চ্যানেলের প্রতিটি গল্প সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি প্রেস করুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে গল্পের শেষে আপনাদের জন্য থাকছে এই গল্প থেকে একটি প্রশ্ন, যার সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে ঘোষণা করব, এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নামও আমরা এই গল্পের শেষে ঘোষণা করব। আজ আপনাদের জন্য রয়েছে নবনীতা বোসের কলমে গ্রাম বাংলার একটি গায়ে শিহরণ জাগানো ভয়ের গল্প, নূপুর। শুরু হচ্ছে আজকের গল্প। হ্যারিকেন হাতে একটি শীর্ণকায় শরীর হেঁটে চলেছে ফাঁকা বাড়ির উন্মুক্ত দালান ধরে। সে রঘু, এই শতাব্দী প্রাচীন কমলিনী ভিলার ভৃত্য এবং অভিশাপের অলিখিত রক্ষক। তার কাজ কেবল তালা খোলা বন্ধ করা নয়, তার কাজ হল এই বাড়ির ক্ষয়িষ্ণু অস্তিত্বকে আগলে রাখা। রঘু জানে, কালের গতিতে ছিন্ন হয়ে যাওয়া এই ভিটের ইটের পরতে পরতে লেগে আছে এক প্রাচীন অভিশাপ, যা ঘুণ পোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছে সবটা। সেও যেন এক গভীর ষড়যন্ত্রে এই মৃতপ্রায় বাড়ির সঙ্গে বাঁধা পড়ে থাকা এক জীর্ণ রক্ষী মাত্র। হঠাৎ করেই তার আশেপাশে ভেসে এলো সেই চেনা শব্দ, নূপুরের রুমঝুম রিনিঝিনি। কেউ যেন দ্রুত পায়ে বাড়ির এক দরজা থেকে অন্য দরজায় ছুটে গেল। রঘু বুঝল আজ চাবি দিতে তার দেরি হয়েছে। নূপুরের সেই করুণ অথচ তীব্র শব্দ বাড়ির প্রতিটি বন্ধ দরজায় আঘাত হানছে, যেন ফিসফিস করে বলছে, খোলো, দরজা খুলে দাও বলছি। কিন্তু রঘু নিরুপায়। বহু বছর ধরে কত ইতিহাসের নীরব সাক্ষী তার এই ঘোলাটে চোখ। সে বোঝে সেই নারী কণ্ঠের আর্তনাদ,
কিন্তু তাকে মুক্তি দেওয়ার ক্ষমতা তার নেই। সেই অভাগী আত্মা এই বাড়ির চার দেওয়ালের মধ্যেই ঘুরে বেড়াতে বাধ্য। এক যদি না, কথাটা ভাবার আগেই সেই আর্তনাদ পরিণত হলো এক জীবনগ্রাসী গানে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তে এই মাতাল সমীরণে। যে গান একসময় মধুর শোনাতো, আজ তা যেন ভয়ঙ্কর রূপে দেওয়ালে দেওয়ালে আছড়ে পড়ছে। কয়েক মুহূর্ত গানটা শোনার পরই রঘু দু হাতে নিজের কান ঢাকল। তার শীর্ণ শরীরটা কাঁপতে শুরু করলো। না না না, আর পাচ্ছি না, আর পাচ্ছি না। ওরে অভাগী, ওরে অভাগী, আমায় মুক্তি দে, আমাকে মুক্তি দে। কথাটা বলতে বলতে রঘু দ্রুত পায়ে এগিয়ে গেল কুয়োর ধারের ঘরের দিকে। আর ঠিক তক্ষুনি তার পিছন থেকে ভেসে এলো সেই নারী কণ্ঠের বিকট হাসি। যেন আজকের মতো তার প্রতিশোধের পাঠ চুকেছে। রঘু কুয়োতলায় গিয়ে দু হাতে পাতকুয়োর ধারটা চেপে ধরল। এত বছরের এই অত্যাচার তার বুড়ো শরীর আর মেনে নিতে পারছে না। চাঁদের জ্যোৎস্না এসে পড়ল কুয়োর জলে। সেই জলে রঘুর কুঁচকে যাওয়া বলিরেখাযুক্ত মুখের যে প্রতিকৃতি ফুটে উঠল, তা দেখে সে চমকে গেল। এ কাকে দেখছে সে? এক মৃত মানুষের অবয়ব। একবার তার মনে হলো ঝাঁপ দেয় এই জলে, কিন্তু কিন্তু তাতে কি সে মুক্তি পাবে? এই দোটানায় রঘু শীতল জলের দিকে তাকিয়ে থাকল। চোখ কুঁচকে একটু মন দিতেই সে স্পষ্ট দেখতে পেল ওই কুয়োর শীতল জলের গভীর থেকে একটি পৈশাচিক হাসি ভেসে আসছে। আর তাতে স্পষ্ট ভেসে উঠেছে আসল রঘুর মুখাবয়ব। সে বুঝল তার মুক্তি নেই। দীর্ঘকাল পর বিপুল এসেছে তার এই গ্রামের বাড়িতে, বীরভূমের দেবনন্দপুর গ্রামে। শহর জীবনের কোলাহল থেকে দূরে সবুজে ঘেরা এই শান্ত গ্রাম। তবে গ্রামের শান্ত প্রকৃতি তাকে যতটা শান্তি দিয়েছিল, তার চেয়েও বেশি চেপে বসেছিল এক গা ছমছমে নীরবতা। তার গ্রামের বাড়ির নাম কমলিনী ভিলা। শুনতে যতটাই স্নিগ্ধ, গ্রামের মানুষের কাছে তা ততটাই ভীতিকর। নাম ফলকে কমলিনী থাকলেও লোকমুখে তা কলঙ্কিনী ভিলা বলেই পরিচিত। দিনের আলোতেও নাকি কেউ এই বাড়ির ত্রিসীমানা মানায় না। বিপুল এই বাড়িটি বিক্রি করার উদ্দেশ্যেই এসেছে, কিন্তু বাড়িটি দেখা মাত্র তার সমস্ত সিদ্ধান্ত যেন নড়ে গেল। যখন রাতের নিস্তব্ধতাকে খান খান করে দিল লোহার গেট খোলার শব্দটা। গেট খুলে ভিতরে এসে দাঁড়াতেই বিশাল বাড়িটা চোখে পড়ল বিপুলের। অন্ধকারে ঢেকে বাড়িটা এখন এক রহস্যময় কেল্লার রূপ নিয়েছে। প্রবেশ মুখে একটা গাছবিহীন তুলসী মঞ্চ, যেন এই পরিত্যক্ত ভিটের শূন্যতার প্রতীক। পূর্বপুরুষের তৈরি এই বাড়ি যেন কালের গতিতে এখনো টিকে আছে, কিন্তু বিপুলের মনে হলো হয়তো আর বেশি দিন সে এর অস্তিত্ব রক্ষা করতে পারবে না। তার বর্তমান আর্থিক অবস্থা তাকে এই বাড়ি বিক্রি করতে বাধ্য করছে। কিন্তু এই বাড়ির স্মৃতি তার জীবনে ক্ষীণ হওয়া সত্ত্বেও কেন যে তার মনের মধ্যে এক গভীর টানের অনুভূতি হচ্ছে, বিপুল তা বুঝতে পারেনি। কি আছে এই মাটির আর ইটের ভাঁজে? এইসব ভাবনা চিন্তার মধ্যে বাড়ির পশ্চিম কোণে একটা মৃদু আলো স্পষ্ট হতে দেখল সে। আলোর উৎসধারী একটা হ্যারিকেন এগিয়ে আসছে তার দিকে। কাছে আসতেই স্পষ্ট হলো
মানুষটার অবয়ব। শীর্ণকায় চেহারায় ঘোলাটে চোখের অধিকারী এক বৃদ্ধ, বয়সের ভারে নুয়ে পড়া তার শরীর। হাতের হ্যারিকেনটা বিপুলের দিকে উঁচিয়ে খসখসে কণ্ঠে জিজ্ঞাসা করল, কিন্তু তুমি কে বাবা? এত রাতে এদিকে কি বা করছো? আমি বিপুল মুখার্জি, শ্রী অমরেন্দ্র মুখার্জির খুড়তুতো ভাই হরনাথ মুখার্জির নাতি। অমরেন্দ্র মুখার্জি নামটা শুনেই বৃদ্ধ তার মুখের দিকে এমন চমকে তাকালেন যে দৃশ্যটা আজও মনে আছে বিপুলের। বিস্মিত দৃষ্টিতে যেন তিনি কালের পাতা উল্টে কিছু খুঁজছিলেন, কিন্তু সেসবকে পাত্তা না দিয়ে বিপুল জানতে চাইল, আচ্ছা, আপনি কে? মানে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এই বাড়ির দীর্ঘদিনের বাসিন্দা, বা ওই রক্ষক বলতে পারো। আমার নাম হলো গিয়ে রঘু। আমি এই বাড়ি দেখাশোনা করি। আজ দীর্ঘদিন হয়ে গেছে আমি এখানেই আছি, কেউ তো আর আসে না, তাই তোমাকে দেখে আমি একটু চমকে গিয়েছিলাম আর কি। এই রঘু নামের ভৃত্যের কথা বিপুল আজ অব্দি শোনেনি। খুব আশ্চর্যজনকভাবে এই বাড়ির সম্বন্ধে আলোচনা তাদের পরিবারের নিষিদ্ধ ছিল, বিশেষ করে অমরেন্দ্র মুখার্জির পরিবারের কথা। তাই এই বাড়িটার সম্বন্ধে তার কিছুই প্রায় জানা নেই। প্রথম দিন রঘু কাকাই একটা ঘরের দরজা খুলে দিয়েছিলেন বিপুলের জন্য। ঘরটার দিকে দেখে প্রথমে চমকে গিয়েছিল বিপুল। জীর্ণ কিন্তু পরিচ্ছন্ন। রঘু কাকা যেন তার মনের ভাবনা বুঝতে পেরে বলেছিলেন, আমি এখনো সব ঘরেই পরিষ্কার করে রাখি বাবা, আর যদি কেউ আসে সেই আশায়, কিন্তু কেউ তো আসে না, তাই বাড়ি সামলে আমি একলাই পড়ে আছি এখানে। আজও কালের পরিহাসে যেতে পারি না কোথাও, জানো তো। কথাগুলো কেমন যেন অস্বস্তিকর ঠেকেছিল সেদিন বিপুলের কানে, কিন্তু একজন বৃদ্ধের একাকিত্বের প্রলাপ ভেবে তা উড়িয়ে দিয়েছিল। রাতের খাবার সেরে ঘরে ঢোকার মুখে আরো আশ্চর্য হয়েছিল সে, যখন রঘু কাকা তাকে ফিসফিস করে বলেছিলেন, এই গ্রামে এই বাড়ির তেমন সুনাম নেই গো দাদা বাবু। রাতে কোনো কিছু দেখলে ভয় পাবে না কিন্তু। হ্যাঁ, যদি ভয় পাও তবে আমাকে ডেকো, আমি ঠিক চলে আসবো। এই কথাটা শুনে বিপুল আশ্চর্য হলেও চিন্তাটাকে পাত্তা না দিয়েই ঢুকে গিয়েছিল ঘরে। কিন্তু রঘুর সেই সতর্কবাণী যেন এক অশুভ ইঙ্গিত হয়ে তার মনের গভীরে রয়ে গেল। মধ্যরাতের স্তব্ধতা চুরমার করে এক নাগাড়ে কানে আসছে একটি শব্দ, নূপুরের রিনিঝিনি। রিন রিন ঝিনঝিন শব্দটা প্রথমে ছিল আবছা, যেন অনেক দূর থেকে ভেসে আসছে, কিন্তু ধীরে ধীরে তা স্পষ্ট হতে শুরু করলো, যেন বাড়ির ভেতরেই কোনো অদৃশ্য পথে হেঁটে চলেছে কেউ। বিপুলের ঘরের দরজার দিকে কি এগিয়ে আসছে সেই শব্দ? বিপুলের যুক্তিবাদী মন প্রথমে বিদ্রোহ করল। সামান্য একটা শব্দের কাছে কি আধুনিক যুগের মানুষ হার মানবে? সে এই গ্রামের কুসংস্কার বিশ্বাস করতে রাজি নয়, কিন্তু এই যুক্তির বাঁধন হঠাৎ করেই টলে গেল যখন নূপুরের রুমঝুম শব্দের সাথে যোগ হলো এক মেয়েলি কণ্ঠের গুনগুন গান। রাতের এই নিঝুম নিশ্ছিদ্র অন্ধকারে এমন বিকৃত সুর আর অলৌকিক নৈশব্দ যেন এক ধাক্কায় তার সমস্ত যুক্তিকে অস্বীকার করল। গানের সুরটা করুণ, যেন দীর্ঘদিনের পুরনো কোনো বিয়োগ ব্যথা যা মাটির নিচ থেকে উঠে আসছে। অসার কৌতূহল তাকে টেনে নিয়ে গেল ঘরের একমাত্র খোলা জানলাটির সামনে। কম্পিত হাতে জানলার পুরু পর্দাটা সামান্য সরিয়ে দিয়ে বিপুল মুখ বাড়ালো বাইরে। জ্যোৎস্না মাখা রাত,
চারপাশের কুয়াশায় এক মায়াবী আবহাওয়া। সামান্য মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেই সেই দৃশ্যটা দেখতে পেল সে। শ্বাস আটকে গেল তার, বুকের ভেতরটা ধক করে উঠল। দেখা গেল তার বাড়ি থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা বিশাল বকুল গাছটার ডাল থেকে ঝুলছে এক অদৃশ্য দোলনা। সেই দোলনায় ভর দিয়ে প্রায় শূন্যে বসে আছে দুটি আলতা রাঙানো পা। নূপুরের রিনিঝিনি শব্দ সেই পায়েরই। প্রতিটি দুলুনির সাথে সামঞ্জস্য রেখে সেই মোটা নূপুর জোড়া বাজছে, আর অদৃশ্য দেহের অধিকারিণী গাইছে সেই বিকৃত সুর, যা এখন কান্নার রূপ নিয়েছে। হঠাৎই সেই গান এবং দুলুনি থেমে গেল। পা দুটি স্থির। প্রচন্ড উদ্বেগের সাথে বিপুল সেই স্থির পায়ের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই তার দৃষ্টি গেল বকুল গাছের উপরের দিকে। গাছের গাঢ় ছায়া ভেদ করে এক ঘোমটা টানা মুখ যেন তার দিকেই উঁকি দিচ্ছে। আধো অন্ধকারে মুখটি স্পষ্ট নয়, কিন্তু বিপুলের ষষ্ঠ ইন্দ্রিয় চিৎকার করে বলে উঠল, ঘোমটার আড়ালে থাকা দুটো চোখ যেন তীব্রভাবে তাকেই নিরীক্ষণ করছে। ঠিক সেই মুহূর্তে তার কানের কাছে কেউ যেন ফিসফিসিয়ে গেল, চলে যা, এখান থেকে চলে যা, এই বাড়ি কলঙ্কিত, চলে যা। কথাটা কানে যেতেই প্রবল এক শিউরে উঠে বিপুল পিছনে তাকালো। সারা ঘর খালি, কেউ নেই। আবার যখন সামনে তাকালো, বকুল গাছটা এখন সম্পূর্ণ ফাঁকা। সেই আলতা পরা পা, অদৃশ্য দোলনা, ঘোমটা টানা মুখ, সব যেন এক জাদু বলে উধাও হয়ে গেছে। বিপুলের যুক্তিবাদী মন এই অলৌকিক ঘটনা কিছুতেই স্বীকার করতে পারছিল না। এক ক্লান্ত বিক্ষিপ্ত মন নিয়ে সে ধীর পায়ে খাটে ফিরে এলো। খোলা জানালার দিকে বহুক্ষণ তাকিয়ে রইল। যা দেখল বা শুনল তা কি সত্যি কলঙ্কিনী ভিলার অভিশাপ, নাকি তার আধুনিকতা আশ্রয়ী মনের এক চরম বিভ্রম? রাজ্যের ঘুম নেমে এলো তার দু চোখের পাতায়। তার ক্লান্ত চেতনা পাড়ি দিল এক গভীর রহস্যময় রাজ্যে। গত রাতের ভৌতিক বিভ্রমের পর ভোরের এই আলো বিপুলের কাছে যেন এক আশীর্বাদ হয়ে এলো। কুয়াশার চাদর ভেদ করে দেবনন্দপুর গ্রামের বুক চিরে যখন প্রথম রোদ এসে পড়ল, তখন এক লহমায় মুছে গেল রাতের আঁধার আর অশরীরী স্পর্শের সমস্ত আতঙ্ক। সূর্যালোকে কলঙ্কিনী ভিলা যেন তার কুৎসিত আবরণ ঝেড়ে ফেলে আবার কমলিনী ভিলাতে পরিণত হয়েছে। বীরভূমের এই গ্রামটি সত্যিই মনোমুগ্ধকর। এখানে প্রকৃতি আর শিল্প হাত ধরাধরি করে চলে, ঠিক যেন রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের এক চিলতে শান্ত ছায়া এই গ্রামের উপর দিয়ে বয়ে গেছে। বাড়ির বাইরে বেরিয়ে আসতেই মনটা জুড়িয়ে গেল। গ্রামের চারপাশ ঘন সবুজে ঘেরা। গত রাতে যে বকুল গাছটিকে ভীতিকর লাগছিল, এখন ভোরের নরম আলোয় সেই গাছটি ফুলে ভরে শান্ত ও স্নিগ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বিপুলের এখন মনে হচ্ছে গত রাতে সে যা দেখেছিল তা হয়তো এই নিছকই তার ক্লান্ত ও ঘুমন্ত মনের কল্পনা। দেবনন্দপুরের সকাল এতই নির্ভেজাল এবং শান্ত যে এখানে অশরীরী উপস্থিতি কল্পনা করাও যেন অসম্ভব। সকালে রঘু কাকা যদিও এক কাপ চা বিছানার পাশে রেখে গিয়েছিলেন, কিন্তু সেই ঠান্ডা ও বিস্বাদ চা খেয়ে তার তৃষ্ণা মেটেনি। তাই সতেজ হওয়ার আশায় সে গ্রামের পথ ধরে এগিয়ে গেল কোনো চায়ের দোকানের খোঁজে। সে এক মুহূর্তের জন্য বকুল গাছটার নিচে এসে দাঁড়ালো, আর সঙ্গে সঙ্গে কালকের সমস্ত দৃশ্য যেন সিনেমার দৃশ্যের মতো
চোখের সামনে ভেসে উঠল। শূন্যে স্থির হয়ে থাকা আলতা রাঙানো পা, ঘোমটার আড়ালে থাকা সেই তীক্ষ্ণ চোখ, মনের মাঝে এক তীব্র অস্বস্তি যেন কাল রাতের শীতলতা ফিরিয়ে আনল। সঙ্গে সঙ্গে নিজেকে সামনে নিয়ে সে দ্রুত পায়ে এগিয়ে গেল। তার উদ্দেশ্য এক এবং অমোঘ, এই বাড়ি বিক্রি করা। একবার বাড়িটা বিক্রি হয়ে গেলে এই দেবনন্দপুর বা তার কলঙ্কিনী ভিলার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেবে সে। এই বাড়ি ও এর ইতিহাস থেকে মুক্তি পাওয়াটাই যেন এখন তার জীবনের একমাত্র লক্ষ্য। চণ্ডী মণ্ডপের কাছে পৌঁছাতেই একটি কণ্ঠস্বর কানে এলো বিপুলের। মাথায় হনুমান টুপি, গলায় মাফলার পরা এক ব্যক্তি সবে প্রাতঃভ্রমণ সেরে ফিরছিলেন। তিনি কাছে এসে যেন কিছুটা ইতস্তত করে সরাসরি জিজ্ঞাসা করলেন, তুমি ওই কলম মানে মানে কমলিনী ভিলার ছেলে, তাই না? বিপুল বিরক্ত হলো, কিন্তু মুখের ভাব কঠোর রেখে বলল, কলঙ্কিনী ভিলা, হ্যাঁ সেই নামই তো ডাকেন আপনারা, তাই না? হ্যাঁ, আমি একরকম অমরেন্দ্র মুখার্জিরই নাতি। লোকটি ফিস ফিস করে, যেন শব্দটি জোরে উচ্চারণ করতে ভয় পাচ্ছেন। তার মানে তুমি উপেন্দ্র ছেলে, আর তুমি ওই বাড়িতেই উঠেছো নাকি? কেন বলুন তো? না মানে ওটা তো আমাদেরই বাড়ি, তা ওখানে না উঠে আমরা কোথায় উঠতাম? বিপুলের উত্তরে লোকটি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, তোমার দেখাশোনা রান্না বান্না কে করছে? কেন, আমাদের ভৃত্য রঘু কাকা তো আছেনই, উনি তো। রঘু কাকার নাম শুনে লোকটি যেন কেবল অবাক হলেন না, তার চোখে মুখে ফুটে উঠল এক ভয়াবহ আতঙ্কের ছাপ। বিস্ময় এবং ভয় মেশানো সেই হতবাক দৃষ্টি দেখে বিপুলের বেশ আশ্চর্য লাগল। ব্যক্তিটি আর একটিও কথা না বলে সেই লাল মাটির পথ ধরে প্রায় পালিয়েই গেলেন। যাবার সময় তিনি বার কয়েক পিছন ফিরে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল এক অজানা ভীতি। বিপুল ঠায় দাঁড়িয়ে থাকল। লোকটির চোখে মুখে ফুটে ওঠা সেই অতর্কিত আতঙ্ক যেন তার কানে প্রতিধ্বনিত হতে থাকল। রাত্রি বাড়ার সাথে সাথেই কমলিনী ভিলাতে যেন নেমে আসে এক অস্বাভাবিক নিস্তব্ধতা। এই নিস্তব্ধতা এমন নয় যে কেবল শব্দের অনুপস্থিতি, বরং এ যেন এক জমাট বাঁধা নৈশব্দ, যা প্রতিটি ইটের ফাটল থেকে বেরিয়ে এসে বিপুলকে ঘিরে ধরছে। বাইরের জগৎ থেকে আসা ঝিঁঝি পোকার ডাকও এখানে এসে কেমন যেন বিকৃত, দূরবর্তী আর ক্ষীণ শোনাচ্ছে, যেন তারা এই বাড়ির অশরীরী নৈশব্দের সঙ্গে লড়াই করে টিকে থাকার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। ঘরের ভেতরে থাকা বিপুল হঠাৎ অনুভব করল প্রতিটি মুহূর্ত যেন আরো ভারী হয়ে আসছে। বাতাস যেন জমে গেছে। তার শ্বাস প্রশ্বাসের শব্দ এই মৃত্যুপুরীর নীরবতায় অস্বাভাবিক জোরে প্রতিধ্বনিত হচ্ছে। এই আলো আঁধারির খেলায় দেওয়ালগুলি যেন ধীরে ধীরে সজীব হয়ে উঠছে। তাদের প্রাচীন ফাটলগুলো থেকে ভেসে আসছে শতাব্দীর পুরনো গোপন আর্তনাদ, যা কেবল শোনার জন্য নয়, অনুভব করার জন্য। প্রতি মুহূর্তে তার মনে হতে লাগলো ছাদের ঠিক উপরে অথবা বন্ধ দরজার ওপাশে কেউ যেন সন্তর্পণে হেঁটে বেড়াচ্ছে, তার উপস্থিতি টের পাওয়ার জন্য অপেক্ষা করছে। নিস্তব্ধতার সুযোগ নিয়ে হঠাৎ করেই বাড়ির পুরনো কাঠের মেঝেতে একটা মৃদু মচমচ শব্দ ভেসে আসতেই কেঁপে উঠল সে। শব্দটা এক জায়গায় স্থির নয়, মনে হয় কেউ যেন একটি ভারী পা টেনে টেনে হলঘর পার হচ্ছে। শব্দটা থেমে গেলেও তার রেশ বিপুলের কানের পর্দায় বহুক্ষণ ধরে ঝুলে থাকে। ঘরের ভেতরের হ্যারিকেন আলোটি বাইরে থেকে আসা জ্যোৎস্নার সাথে মিশে দেওয়ালের উপর এক অদ্ভুত
আলো ছায়ার খেলা তৈরি করছে। সেই ছায়াগুলি ক্ষণে ক্ষণে মানুষের বা বিকৃত অবয়বের রূপ নিচ্ছে, যেন তারা দেওয়ালের ভেতরে আটকে থাকা অতৃপ্ত আত্মা, যা মুক্তি চাইছে। রাতের নিস্তব্ধতা বাড়ার সাথে সাথে সারা বাড়ি যেন এক অশরীরী আত্মায় রূপান্তরিত হতে শুরু করল। রাতের নিস্তব্ধতা যখন অসহনীয় হয়ে ওঠে আজকাল, তখনই বিপুল অনুভব করতে শুরু করে এক অশুভ শীতল উপস্থিতি, যা প্রতিদিনের মতো আজও সে অনুভব করছে। সেই উপস্থিতি কেবল কল্পনা নয়, তা যেন তার প্রতিটি ইন্দ্রিয়কে আক্রমণ করছে কয়েকদিন ধরে। গত রাতে বকুলতলায় দেখা সেই আলতা রাঙানো পায়ের অধিকারিণী নারী যেন এবার সরাসরি কমলিনী ভিলার ভেতরেই তার অস্তিত্ব জানান দিতে শুরু করেছে। কে সে, কি তার পরিচয়, কিচ্ছু জানে না বিপুল। মনে মনে ভাবে, তবে রঘু কাকা, সে তো এই বাড়ির একমাত্র বাসিন্দা, সেও কি ওই প্রেতিনীর অস্তিত্বের টের পায় না? হঠাৎ করেই ঘরের ভিতরে দ্বিতীয় কারোর উপস্থিতি টের পেয়ে চমকে ওঠে বিপুল। তার চোখের কোণ দিয়ে বারবার দেখতে পাচ্ছে ঘরের এক অন্ধকার কোণে, যেখানে আসবাবপত্রের ছায়া মিশে আছে, সেখানে যেন একটি ধূসর আবছা অবয়ব দাঁড়িয়ে তার দিকেই এক দৃষ্টে তাকিয়ে আছে। ঘাড় ঘুরিয়ে অবয়বটির দিকে সরাসরি তাকালে তা মিলিয়ে যাচ্ছে, কিন্তু প্রতিবার চোখ সরালেই তা আবার ফিরে ফিরে আসছে যেন। এই নীরব উপস্থিতি যেন বিপুলের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শ্বাসকে অনুসরণ করছে। সাথে সাথেই বারে বারে তার কানে ভেসে আসছে কারোর দীর্ঘশ্বাসের শব্দ, যেন তার অস্তিত্ব জাহিরে সে অক্ষম হয়েছে। বিপুল এবার নিজেকে বোঝানোর চেষ্টা করল, না না, এ শুধু মনের ভুল, দীর্ঘ সময় একা থাকার ভ্রম, এই বাড়ির আনাচে কানাচে সৃষ্টি হওয়া অন্ধকার এইসবের কারণ। নিশ্চয়ই তার দুর্বল মন কল্পনার জাল বুনছে। ঠিক তখনই তাকে ভুল প্রমাণিত করে পিছন থেকে ভেসে এলো নূপুরের সেই রিনিঝিনি শব্দ, একদম তার কানের কাছে। বিপুল চমকে উঠল। আতঙ্কে তার শরীর যেন মুহূর্তের জন্য অসাড় হয়ে গেল। সে দ্রুত ঘাড় ঘুরিয়ে পিছন দিকে তাকালো। না, কেউ নেই। কিন্তু ঘাড় ঘোরানোর ঠিক মুহূর্তেই সে অনুভব করল তার গা ঘেঁষে অতি দ্রুত বেগে এক হিমশীতল ছায়ামূর্তি এই মাত্র তাকে ছুঁয়ে দিয়ে গেল। সেই স্পর্শ এতটাই প্রকট যে শীতের রাতেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হলো। সেই স্পর্শে যেন কুমকুমের মৃদু গন্ধ মিশে আছে, একই সঙ্গে মিষ্টি ও গা ছমছমে। তীব্র ভয় এবং অস্বস্তিতে বিপুল লাফ দিয়ে পিছিয়ে গেল তার জায়গা থেকে। নূপুরের সেই রিনিঝিনি শব্দ এবার যেন বাড়ির ভেতরেই বন্ধ ঘরের দরজা ভেদ করে দেওয়ালের ভেতর থেকে ভেসে আসছে, সাথে মিষ্টি চুরির শব্দ। শব্দটা যেন বিপুলেরই প্রতিচ্ছবি হয়ে তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। তার অজান্তেই তার চারপাশে এক অদৃশ্য বৃত্ত তৈরি করছে ওই অশরীরী। সেই মেয়েলি কণ্ঠের বিকৃত গুনগুন গান আবারও শোনা যাচ্ছে আজ। সুরটা এত করুণ যে তার হৃদয়ে গভীর বিষাদ তৈরি করে। বিপুলের মনের গভীরে একটা আলোড়ন তৈরি হতেই সে বুঝতে পারল তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। বিপুলের অনুভব বলছে এই নারী মূর্তি কেবল একটা অশরীরী ছায়া নয়, বরং সে এক জীবন্ত অভিশাপ, যা কমলিনী ভিলার প্রতিটি অস্তিত্বের সঙ্গে রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। সে বেশ বুঝতে পারছে এই মুহূর্তে সে আর একা নেই। সে এক ভয়ঙ্কর অদৃশ্য সত্তার সঙ্গে এক বাড়িতে আটকা পড়ে আছে, যার উদ্দেশ্য এখনো অজানা, কিন্তু উপস্থিতি এতটাই ভয়ঙ্কর যা এড়ানো অসম্ভব। ঠিক যে সময় বিপুল তার যুক্তিবাদী মনকে বারবার বোঝাচ্ছিল এই সবই তার মনের নিছক ভ্রম, ঠিক সেই মুহূর্তেই ঘরের হ্যারিকেনের আলোটা যেন আচমকা মৃদু থেকে মৃদুতর হয়ে এলো, যেন কোনো অদৃশ্য শক্তি শিখাটিকে নিভিয়ে দিতে চাইছে।
ঘটনার তাৎপর্য বোঝার আগেই বিপুল উঠে গেল হ্যারিকেনের আলোটাকে উস্কে দিতে। আর ঠিক তখনই তার চোখ পড়ল ঘরের দেওয়ালে টাঙানো পুরনো আয়নাটার দিকে। ঘরের নিস্তব্ধতাকে চূর্ণ বিচূর্ণ করে এক বিকৃত মর্মস্পর্শী কান্নার শব্দে সারা ঘরটা হঠাৎ ছেয়ে গেল। বিপুল স্তম্ভিত হয়ে দেখল আয়নাতে তার নিজের প্রতিচ্ছবিতে এক ঝলকের জন্য যেন ঘোমটা টানা একটি মুখ ভেসে উঠল। সেই মুখ স্পষ্ট নয়, কুয়াশার মতো আবছা, কিন্তু তার ভেতরের দুটো চোখ যেন তীব্রভাবে তাকিয়ে আছে বিপুলের দিকে, আর তার ঠোঁটে লেগে আছে এক করুণ অভিব্যক্তি। আহ, কি করুণ সেই কান্নার সুর! যেন দীর্ঘকাল ধরে জমে থাকা হিমশীতল অনুভূতিকে কেউ ছিঁড়ে বার করতে চাইছে তার পাষাণ প্রমাণ বুকের ভিতর থেকে। সেই কান্নার সুরে এমন কিছু ছিল যা বিপুলের যুক্তিবাদী মনকে নিমেষে ধ্বংস করে দিল। তার মনে হতে লাগলো যেন সে এই পৃথিবীতে ব্রাত্য, সকলের অনিচ্ছাতে বেঁচে আছে এই বিশ্ব সংসারে। কেউ তাকে চায় না, পছন্দ করে না, সকলে তাকে ঘৃণা করে, শুধু ঘৃণা। এত শত মানুষের ঘৃণার পাত্র হয়ে সে যেন আর এক মুহূর্ত বেঁচে থাকতে চায় না, তার মরে যাওয়াই ভালো। যেমন ভাবা তেমন কাজ। আত্মহত্যার সেই তীব্র তাড়নায় বিপুল উদ্ভ্রান্তের মতো ঘরের দরজাটা খুলে বাড়ির পিছনে থাকা সেই পাতকুয়োর দিকে ছুটে গেল। সেখানে পৌঁছে সে কুয়োর শীতল জলের দিকে তাকালো। চাঁদের আলোয় জল চিকচিক করছে। মৃত্যু যেন হাতছানি দিচ্ছে। ঝাঁপ দেওয়ার জন্য সে প্রস্তুত হতেই পিছন থেকে একটি হাত লোহার মতো শক্ত করে তাকে চেপে ধরল। ছোট দাদা বাবু, ছোট দাদা বাবু, আপনি কি করছেন দাদা বাবু? ঈশ্বর, আর বিন্দু মাত্র দেরি হলে এই বংশের শেষ প্রদীপকে যে আমি আর রক্ষা করতে পারতুম না। ঈশ্বর! রঘু হাউ হাউ করে কাঁদতে কাঁদতে তাকে নিচে নামিয়ে এনে এক পাশে দাঁড় করালো। বিপুল তখনও যেন ঘোরগ্রস্ত, নিজের হাত পা ছুঁড়ে নিজেরই ছায়ার সাথে লড়াই করে চলেছে। তাকে শান্ত করার চেষ্টা করতে করতে রঘু এবার যেন অদৃশ্য কোনো সত্তার উদ্দেশ্যে চিৎকার করে উঠল। মুখ পুরি, আর কতজনকে খাবি তুই? হ্যাঁ, এত খায়েও তোর খিদে মেটে না? এইবারই সবাইকে তো তুই খেয়েছিস, এই বংশের শেষ বাতিটাকে, তাকে তো নিস্তার দে। আরে ও কোন দোষটা করেছে রে? কোনো দোষ তো করেনি। রঘুর শেষ কথাটা যেন ওষুধের মতো কাজ করলো বিপুলের উন্মত্ত মনে। সে এক মুহূর্তের জন্য থেমে গিয়ে বিহ্বল দৃষ্টিতে তাকালো রঘুর দিকে। রঘু কাঁদছে। তার বলিরেখাযুক্ত শীর্ণ চোখে এখন কেবল তীব্র যন্ত্রণা। তার প্রতিটি কান্নার শব্দে বেরিয়ে আসছে প্রচন্ড ব্যথা। রুদ্ধশ্বাসে বিপুল এবার জিজ্ঞাসা করল, উনি 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 কে রঘু কাকা? উনি কে? আর তুমি কি লুকাচ্ছ আমার কাছ থেকে? বলো রঘু কাকা, বলো। এই সারা গ্রাম কিসের ভয়ে এই ভিলায় পা রাখতে ভয় পায়? হ্যাঁ, আর আর কেনই বা তারা একে কমলিনী ভিলা না বলে কলঙ্কিনী ভিলা বলে? উত্তর দাও আমাকে রঘু কাকা, উত্তর দাও। কেন বাড়ির কেউ আজ অবধি এই ভিলায় পা রাখে না? কি ইতিহাস লুকিয়ে আছে এখানে রঘু কাকা? আর সবচেয়ে বড় প্রশ্ন, তুমি কে? সকালে পথচারীর সাথে দেখা হওয়ার পর থেকেই অজস্র প্রশ্ন যেন কাঁটার মতো বিঁধতে শুরু করেছিল বিপুলের মনে। রঘুকে নিয়ে গ্রামবাসীর সেই আতঙ্কিত দৃষ্টি এবং চাপা ফিসফিসানি তাকে অস্থির করে তুলেছিল। কিছু তো একটা আছে ওই বাড়িতে, কিছু একটা আছে যার ভয়ে সকলেই ওই পথে যেতে ভয় পায়। সেই সব প্রশ্নের ধকল এড়াতেই সে সোজা গিয়ে বসেছিল বটতলার চায়ের দোকানে। অত সকালে চায়ের দোকানে বিশেষ লোক সমাগম ছিল না।
দূরের আঁকাবাঁকা পথ ধরে এক বাউল আপন মনে তার গানের অভ্যাস করতে করতে চলে যাচ্ছিলেন। তাঁর একতারার শান্ত সুর আর সকালের শুভ্র বাতাস মন ছুঁয়ে গেল বিপুলের। সেই সুর যেন মনের সকল প্রশ্নের ভার এক নিমেষে হালকা করে দিল। ঠিক সেই সময় হঠাৎ করেই তার পাশে এসে বসলেন এক সৌম্যকান্তি চেহারার মানুষ। পরিধানে সাদা পোশাক, চোখে পুরু চশমা, কাঁধ অব্দি নেমে আসা সাদা চুল, আর কাঁধে একটি ঝোলা। তিনি এসেই যেন সরাসরি হৃদয়ের গভীরে প্রবেশ করলেন। তুমি কি উপেন্দ্রর ছেলে? তোমার মুখের গড়ন তোমার পূর্বপুরুষদের কথা মনে করিয়ে দেয়। এই প্রথম কমলিনী ভিলার সম্বন্ধে কেউ এত স্বাভাবিকভাবে, এত নির্ভয়ে কথা বলল। ব্যক্তিটির কণ্ঠস্বরে যেন এক জাদু ছিল, যা ওই মাত্র দু এক কথাতেই বিপুলের মনে তার সম্বন্ধে এক গভীর সম্মানের সৃষ্টি করেছিল। বিপুল দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, আপনি প্রথম, জানেন তো, আপনি প্রথম যিনি ওই ভিলা সম্বন্ধে এত সহজভাবে কথা বলছেন। হ্যাঁ, আমি ওনারই ছেলে, তবে উনি আর এই পৃথিবীতে নেই। আমি জানি ওর সাথে একটা সময় আমার অন্য রকমের সম্পর্ক ছিল। আপনার পরিচয়টা জানতে পারি? তার কথার উত্তর না দিয়েই ব্যক্তিটি শুধু হাসলেন। সেই হাসি রহস্যময়। তিনি বললেন, আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন। আমার পরিচয় এখন থাক, আর প্রশ্নের ভার বাড়িও না বিপুল। তোমার মনের ভার হালকা করবে ওই বাড়ি। ওই বাড়িতে রাতে তুমি অনেক কিছু দেখেছো। তা শুধু মনের ভুল বা স্বপ্নের মায়াজাল নয়, তার পেছনে লুকিয়ে আছে এক গভীর ইতিহাস। সেই ইতিহাসকে আজ অব্দি ওই বাড়ি থেকে কেউ মুক্তি দেয়নি। দেখো, যদি তুমি পারো। তার চোখে ছিল এক করুণ আরতি। তিনি মার্জিত স্বরে কিন্তু দৃঢ়ভাবে বললেন, তোমার বাবা উপেন্দ্র কলকাতাতে মানুষ না হলে হয়তো তিনিও আজ জীবিত থাকতেন না। ওই ইতিহাস বহু মানুষের প্রাণ কেড়েছে বিপুল। তাই যদি সত্য জানতে হয়, রঘুই তোমাকে সবটা বলবে। তুমি ওকে যা ভাবছো তা ওর পরিচয় নয়, ও সবটা জানে। আজ রাতে তুমি সবটা ওর কাছ থেকেই জেনে নিও। ব্যক্তিটির কথাগুলো কোনোভাবেই পরিষ্কার হয়নি বিপুলের কাছে, কিন্তু সে এটা বুঝেছিল কমলিনী ভিলাতেই সব রহস্যের সমাধান লুকিয়ে আছে, আর রঘুই তার একমাত্র চাবিকাঠি। সেই মুহূর্তে বিপুল বুঝতে পারল কেন সকালের গ্রামের মানুষটি রঘুর নাম শুনে ভয় পালিয়েছিল। তার মনে কোনো সন্দেহ রইল না যে রঘুই এই অভিশাপের নীরব সাক্ষী। তাই রঘুকে তার আসল পরিচয় এবং ইতিহাস প্রকাশ করতে বাধ্য করার জন্যই সে রাতের অন্ধকারে কুয়োর পাড়ে দাঁড়িয়ে আত্মহত্যার এক নাটক মঞ্চস্থ করেছিল। তার অভিনয় সফল হয়েছে। এখন শুধু রঘুর মুখ খোলার অপেক্ষা। আলতা পরা রাঙা পায়ে, বাবার দেওয়া প্রিয় চওড়া নুপুরের রিনিঝিনি শব্দ তুলে বছর 15-র একটি ফুটফুটে মেয়ে এই মুকুজ্জে বাড়িতে পা রেখেছিল। সে ছিল এই বাড়ির একমাত্র ছোট ছেলে, রাঘবেন্দ্র নববধূ কমলিনী। সুন্দর চাঁদের মতো মুখের মধ্যে সেই পদ্ম ফুলের মতো টানা টানা দুটি চোখ দিয়ে অঝরে ঝরে পড়েছিল বিদায়ের অশ্রু। বাপ মায়ের আদরের মানুষ হওয়া মেয়েকে বিদায় দিতে গিয়ে তার বাবা আদরের জামাই রাঘবেন্দ্রকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, মেয়েটারে বড্ড আদরে কোলে পিঠে মানুষ করেছি বাবা, ওকে একটু দেখে শুনে রেখো। ও বড় ভালো মেয়ে আমার। ভুল ত্রুটি হলে একটু ওকে শিখিয়ে পড়িয়ে নিও। শিখিয়ে পড়িয়ে নিও। কথাটা রাঘবেন্দ্রর কানে গেলেও এই বিয়ে ছিল তার ইচ্ছার বিরুদ্ধে। তাই
শ্বশুরের কথা সে তেমন কান না দিয়ে নববধূ কমলিনীকে একরকম অগ্রাহ্য করে দিয়েই বসেছিল গরুর গাড়িতে। সেই মুহূর্তেই কমলিনীর মনে প্রথম আশঙ্কার কালো মেঘ জমতে শুরু করে। বরকনের গরুর গাড়ি কনের বাড়ি ছাড়িয়ে মাঠঘাট পেরিয়ে যখন বাড়ির সামনে এসে থামল, তখন সবে সকালের কাজ শুরু হয়েছে। মুখুজ্জের বাড়ির ছোট ছেলের বিয়ে। এই মুখুজ্জে বাড়ির প্রতিপত্তি গ্রামের অন্যান্য বাড়ির চেয়ে অনেক বেশি, অনেক গুণে বেশি। শাশুড়ি সরমা দেবী হাত ধরে কমলিনীকে গরুর গাড়ি থেকে নামিয়ে তাকে বরণ করে নিলেন। এরপর সমস্ত আচার বিচার একরকম বিনা ইচ্ছাতেই সেরে রাঘবেন্দ্র যখন কারোর দিকে না তাকিয়ে দ্রুত নিজের ঘরের দিকে পা বাড়ালো, সেই দৃশ্য দেখে ধক করে উঠল কমলিনীর হৃদয়। তার আশঙ্কা কি তবে সত্যি হলো? তাহলে কি এই বিবাহে ওনার মোটেই ইচ্ছে ছিল না? কমলিনীকে কি এইভাবেই কারো অপছন্দের পাত্রী হয়ে সারাটা জীবন কাটাতে হবে? রাঘবেন্দ্র ওভাবে ঘরের দিকে পা বাড়ানো দৃশ্য কমলিনীর সাথে সাথে বাড়ির আর সকলেরও চোখ এড়ায়নি। সেখানে উপস্থিত বাকিদের মধ্যে শুরু হলো চাপা গুঞ্জন, যা মুহূর্তেই গুঞ্জন থেকে ফিসফিসানিতে পরিণত হলো। কেউ কেউ তো উচ্চস্বরে বলেই দিল, না বাপু সরমা, এই বিয়ে দিয়ে তুমি মোটেও ভালো করনি। ছেলের যদি মত বিয়েতে নাই ছিল, তাহলে তার বিয়ে দিয়ে কালটা কেন ডেকে আনলে গো বাবু? ও ছেলের সংসারে মন নেই গো, তাই তো ছেলেকে 7 তাড়াতাড়ি বিয়ে দিয়ে সংসারই করতে চেয়েছে সরমা। কথাগুলো কমলিনীর কানে আসার সাথে সাথেই সরমা দেবীর কানেও পৌঁছল। সরমা দেবী তাতে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে সকলের উদ্দেশ্যেই বললেন, শোনো বাপু, অত কথা না আমার ভালো লাগে না। আমি ছেলের বিয়ে কেন দেব, কিভাবে দেব, তাতে তোমাদের এত কথা কিসের গা? নেমন্তন্ন খেতে এসে খাও আর বাড়ি যাও। আমাদের পরিবারের ভেতরে ঢুকো না তো বাপু। কথাগুলো সেখানে উপস্থিত আর সকলে কানে গেলেও সকলে প্রায় অপমানিত হওয়ার ভয়ে ওই চুপ করে গেলেন। তবে সরমা দেবী এই দুঃখ ব্যবহার দেখে কমলিনী প্রথম দিনই শাশুড়িকে নিয়ে এক গভীর ভয় অনুভব করল। কয় দেখি, বউকে আশীর্বাদ করো। মেলা বড্ড সময় যাচ্ছে, ওদিকে আবার এক রাশ কাজ পড়ে আছে গা। তার কথার ঝাঁজে সেখানে উপস্থিত সকলেই কমলিনীকে আশীর্বাদ করতে এগিয়ে এলো। সবশেষে এলেন কমলিনীর ভাসুর নীরেন্দ্র। কমলিনী তখন লজ্জায় মাথা নিচু করে বসে আছে। এক নতুন আশঙ্কা তার মনে তখন ভার হয়ে চেপে বসেছে। ভারাক্রান্ত মনে কমলিনী নীরেন্দ্রর আশীর্বাদের পরে তার পা ছুঁয়ে নমস্কার করতে যেতেই হঠাৎ নীরেন্দ্র তার 2 কাঁধে হাত দিয়ে তাকে তুলে দাঁড় করালেন। তার সেই স্পর্শ যেন কোনো সাধারণ মানুষের ছিল না। এই যেন কোনো হিংস্র পশু তার শিকারের দেহকে ভক্ষণের আগে ছুঁয়ে দেখছে। সঙ্গে সঙ্গে চমকে গিয়ে কমলিনী মাথা তুলে তাকালো তার ভাসুরের দিকে। আর তখনই তার চোখে নীরেন্দ্রর সেই প্রথম চাহনি পড়ল, এক পাশবিক তীব্র লালসা। সেই চাহনিতে এমন এক আদিম খিদে ছিল যা রাগে আর অপমানে যেন কমলিনীকে দগ্ধ করে তুলল। কিন্তু তাকে পেরিয়ে এসে শাশুড়ি সরমা দেবী যেন নির্বিকার কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কয় কেমন হয়েছে বল দেখি ভাইয়ের বউ? তার উত্তরে নীরেন্দ্র যা বললেন তাতে কমলিনী নিজের কানকে যেন বিশ্বাস করতে ইচ্ছে করছিল না। নীরেন্দ্র উত্তর দিলেন, বেশ খাসা মুখখানা তো নতুন বউয়ের।
একেবারে সত্য তুলে আনা পদ্ম ফুল যেন। একে আমাদের যত্নে রাখতে হবে দেখছি। কথাটার অন্তর্নিহিত অর্থ উদ্ধার করতে কমলিনীর বেশি সময় লাগেনি, কিন্তু আরও আশ্চর্য হয়েছিল যখন তার শাশুড়ি সরমা দেবী তার বড় ছেলের উদ্দেশ্যে বললেন, তা সেই দায়িত্ব আমি তোমাকেই দিলাম বাপু। তোমার ভাই তো এসেই মুখ গড়িয়েছে। তারপর কমলিনীর দিকে তাকিয়ে কঠিন কণ্ঠে বললেন, তো দেখো বাপু, নিজের স্বামীরে কিভাবে নিজের আঁচলে বাঁধতে হয় তা নিশ্চয়ই তোমার মা তোমাকে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছেন। আমার ছেলেকে কিভাবে সংসারে ফেরাবে তা আমি কিন্তু তোমার উপরেই ছাড়লুম। কথাটা বলেই সেখান থেকে বিদায় নিলেন সরমা দেবী। তবে নীরেন্দ্র যাওয়ার আগে কমলিনীর কানে এসে ফিসফিস করে বলে গেল, তুমি কিচ্ছুটি ভেবো না নতুন বউ, আমি আছি তো। আমার কাছে সব রকমের সাহায্য তুমি পাবে। কথাটা যেন কমলিনীর অন্তরাত্মায় এক তীব্র ধাক্কা দিল। তার চোখ পেয়ে জল গড়িয়ে দু গাল ভাসিয়ে দিয়ে গেল। মনে মনে সে বলল, ও মা, ও বাবা, এ তুমি আমাকে কার বাড়ি পাঠালে? আমার ভাগ্যে কি এই লেখা ছিল? বাড়ির কর্তামশাই অমরেন্দ্র মুখুজ্জে সেদিন সবটা শুধু চুপচাপ দেখছিলেন, কারণ এই বাড়িতে সরমা দেবী তার বড় পুত্রের ওপরের আবেগ আর ভালোবাসা আর সকলের চেয়ে একটু বেশিই ছিল। আর তার বিরুদ্ধে কথা বলার সাহস বোধহয় অমরেন্দ্রেরও ছিল না। কমলিনী বিলার অভিশাপের প্রথম বীজ সেদিন নীরবে রোপণ হয়েছিল, এক সরল বালিকার হৃদয়কে ক্ষতবিক্ষত করে। কমলিনীর দিনগুলো একরকম কেটে যাচ্ছিল, তবে তা কেবল কর্তব্য পালনের ভারে। স্বামীর ভালোবাসা বা উষ্ণতা ছাড়াই শাশুড়ি সরমা দেবী তার কাঁধে যে গুরুদায়িত্ব চাপিয়েছিল, সে দায়িত্ব ছাড়া বাকি সব কিছুই সে নিষ্ঠার সঙ্গে পালন করত। শ্বশুরের সেবা যত্ন হোক বা শাশুড়ির ভাই পরমাস খাটাই হোক, কোনোটাতেই তার ক্লান্তি ছিল না, অভিযোগও ছিল না। এই মুখুজ্জে বাড়িতে পুত্রবধূ বলতে তখন সেই একমাত্র। কমলিনী অল্প দিনেই জানতে পারে এই বাড়ির অন্য এক ইতিহাসের কথা। অমরেন্দ্র মুখুজ্জে আর সরমা দেবীর বড় সন্তান নীরেন্দ্রর বিয়ের একসময় রাঘবেন্দ্রর মতোই ধুমধাম করে দিয়েছিল তারা। কিন্তু নীরেন্দ্র মুখুজ্জে ছিলেন জুয়া আর মদের নেশায় চুর, কপট এক মানুষ। তার স্ত্রীর নাম ছিল সোহাগিনী। অন্যান্য গ্রাম্য বধূদের মতোই সমস্ত অত্যাচার নীরবে সহ্য করত সেই বাড়ি আঁকড়ে পড়েছিল মেয়েটি। কমলিনী প্রায়ই সোহাগিনীর কথা ভাবত। ওরা তো বলেছিলেন যে এই বাড়ি নাকি লক্ষ্মীর আলয়, তবে লক্ষ্মীর আসনে বসে কেন এমন হাহাকার সইতে হলো তাকে? কেন ভালোবাসাহীন এক জীবন এমন করুণভাবে শেষ হলো? নীরেন্দ্রর অত্যাচার এবং শাশুড়ির গঞ্জনা দিন দিন বাড়ছিল, বিশেষত যখন নিশ্চিত হলো যে বাড়ির বউ কোনোদিনই মা হতে পারবে না। এই নিঃসন্তান হওয়া কলঙ্ক যেন সোহাগিনীকে তিলে তিলে গ্রাস করছিল। বড় বউয়ের জীবনে তখন মুখুজ্জে বাড়ির অন্ধকারে চাপা পড়ে যাওয়া দীর্ঘশ্বাসের মতো শোনাচ্ছিল। ঠিক সেই সময় একদিন হঠাৎ করে দেবনন্দপুর গ্রামে হইচই পড়ে গেল। অমরেন্দ্র বাবুর বাড়ির বড় বউ নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। সকলে তার ঘরেই ঝুলন্ত অবস্থায় মৃতদেহটা দেখতে পেয়েছিল। সেই দৃশ্য দেখে সরমা দেবী ও অমরেন্দ্র বাবু দুজনেই হতভম্ব হয়ে গিয়েছিল। সরমা দেবী তো বলেছিলেন, ইস, এ কেমন কলঙ্ক দিলেই মুখুজ্জে বংশে! এ কেমন পাপের বোঝা চাপালি আমাদের মাথায়! ছি 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 ছি! কিন্তু কমলিনী এখন বুঝতে পারে এই বাড়ির দেওয়ালে কেবল অতীতের রগই নেই, মিশে আছে এক অপমানিত নারীর যন্ত্রণা ও রক্তপাত।
কমলিনীর কাঁধের ওপর তখন দুটি ভার, নিজের অপছন্দের জীবন আর শিপ্রার করুণ পরিণতি। কমলিনী শুধু বয়সেই ছোট ছিল না, সে ছিল শান্ত, স্নিগ্ধ এবং কোমল মনের প্রতিমূর্তি। সংসারে জটিল টানাপোড়েন বোঝার মতো মানসিক পরিপক্কতা তার কখনোই আসেনি। শ্বশুরবাড়ি আসার আগে তাকে তার মা আশ্বস্ত করে বলেছিলেন, না রে, তোর মা আর বাবা কোথাও যাচ্ছে না। এখন থেকে তোর আরো দুজন বাবা মা, তোর শ্বশুর মশাই আর শাশুড়ি মাও তো তোর মা আর বাবারই মতো। কমলিনী বড় সরল কণ্ঠে তাকে জিজ্ঞাসা করেছিল, মা, ওরা আমাকে তোমাদের মতে ভালোবাসবে তো? আমাকে শাস্তি দেবে না তো? ধুর পাগল মেয়ে, তোকে ওরা বকবে কেন? তোর মতো মিষ্টি মেয়েকে কি কেউ বকে রে? দেখবি তাদের কথা শুনে চললে তোকে ওরা আদরে আর যত্নে ভরিয়ে দেবে। তার মায়ের বলা কথাগুলো সেদিন কমলিনীর মনে এক মিষ্টি আনন্দের সঞ্চার করেছিল। কিন্তু শ্বশুর বাড়িতে আসার অল্প দিনের মধ্যেই সংসারের আসল চরিত্রটা তার চোখের সামনে ফুটে উঠল। যখন সে বুঝতে পারল যে এই সংসারে তার প্রকৃত স্থানটা কোথায়। কমলিনীর স্বপ্নগুলো তখন ঘরের এক কোণায় ধুলোয় পড়ে থাকতে থাকতে তার স্থান হয়েছিল আবর্জনার মাঝে। মেয়েটি ছোটবেলায় যেন কোথায় হারিয়ে গিয়েছিল, এমনকি বাপের বাড়ি যাওয়ার অনুমতিও সে পেত না। পাছে যদি তার শ্বশুর বাড়ির গোপন কেচ্ছা তার বাপের বাড়ির সামনে বেরিয়ে আসে। তবে এইসবের মাঝেই ধীরে ধীরে কমলিনীর একাকিত্ব ভরা জীবনের সহচর্য গড়ে উঠেছিল একটি মিষ্টি বন্ধুত্বের হাত ধরে। তার বাড়ির দারোয়ানের ছেলে কানাইয়ের সাথে সে ছিল দুপুরবেলার গল্পের সঙ্গী। বাইরে বা বাড়ির অন্যান্য মানুষের কাছে তাদের এই মেলামেশা হয়তো দৃষ্টিকটু হলেও কমলিনীর কাছে কানাইয়ের সহচর্য ছিল জীবনের একমাত্র প্রিয় আশ্রয়। বিকেলে মাথার দুপাশে বেনি বেঁধে তাতে লাল ফিতে জড়িয়ে নাকের নিচে নোলক পড়া কমলিনী যখন আলতা পায়ে রুমঝুম শব্দে বকুল গাছে ঝুলতে থাকা দোলনায় দোল খেত, তখন উঠোনের এক কোণে বসে গালে হাত দিয়ে এক দৃষ্টে দেখত সেই কানাই। কৌতুকে মাঝে মাঝে হেসে উঠত সে। উঠোন জুড়ে তখন এক ফালি রোদে সোনা রং। কানাই তার ছোট গিন্নিমাকে খুশি করতে প্রায়ই লুকিয়ে চুরিয়ে ওই বাগান থেকে পেরে আনতো কাঁচা আম। নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে সেই আম খাওয়ার সময় দুজনের চোখে মুখে যে নিষ্পাপ আনন্দের ঝিলিক ফুটে উঠত, তা যেন তাদের ক্ষণিকের স্বাধীনতা এনে দিত। এদের বন্ধুত্ব ছিল সবুজ ও তাজা পাতার মতো নির্ভেজাল। কমলিনীর পায়ের কাছে বসে কানাই গ্রামের পুরনো লোককথা বলতো বা দূরের নদীর গল্প শোনাতো। তখন ক্ষণিকের জন্য সে ভুলে যেত যে তার শ্বশুর বাড়ি শীতল পরিবেশ। কানাইয়ের চোখে সে দেখতে পেত এক মুক্ত বাঁধনহীন জীবন, যা সে নিজে ছুঁতে পারত না। তাদের এই নির্ভেজাল বন্ধুত্বই ছিল সেই কঠিন সময়ের মাঝে কমলিনীর একমাত্র শীতল আশ্রয়। কিন্তু এই মধুর সম্পর্কেও ঘনালো ঘোর অমঙ্গল। ধীরে ধীরে নজরে আসতে লাগলো তাদের এই নির্ভেজাল বন্ধুত্ব। সবার আগে তা চোখে পড়ল শাশুড়ি সরমা দেবীর, আর তারপরেই রাঘবেন্দ্রর। কিন্তু স্ত্রীকে সে দুচোখেও সহ্য করতে পারত না। কিন্তু তা সত্ত্বেও কানাই আর কমলিনীর এই বন্ধুত্ব যেন তার মনের মাঝে এক অজানা আগুন জ্বালিয়ে দিল। আর সেই আগুনেই ঘি ঢালত তার দাদা নীরেন্দ্র। কমলিনী নীরেন্দ্রের ধারের কাছেও যেত না। এক গোপন ভয়, সহজ সরল হলেও নারী চরিত্রের অনুভূতি দিয়ে বুঝতে পারত
নীরেন্দ্রর মনের কালিমা। সেদিনটা ছিল মেঘলা বিষণ্ণ দিন। আকাশের কোণে জমা হয়েছিল এক গাদা কালো মেঘ। এই প্রকৃতি নিজেই আসন্ন অমঙ্গলের পূর্বাভাস দিচ্ছিল। সেদিনও রান্নাঘরের কাজ সেরে কমলিনী স্নান সেরে সেজে গুজে তার বন্ধুকে খুঁজতে পুকুর পাড়ে রওনা দিয়েছিল। কিন্তু সেই দিনটা ছিল অন্য দিনের থেকে একটু আলাদা। পুকুর পাড়ে যাওয়ার পথে গোয়াল ঘরের একটা কোণে মনের কুটিল অভিসন্ধি নিয়ে লুকিয়েছিল আরেকজন, এক মানুষ বেশি পিশাচ। সেই সময়ে ওই দিকটা থাকতো একেবারে নির্জন। সেই নির্জনতার সুযোগেই সকলের চোখের আড়ালে কমলিনীর অলক্ষ্যে একটা শক্ত রুক্ষ হাত এসে তার মুখ চেপে ধরল। এরপরে এক ঝটকায় তাকে টেনে নিয়ে গেল গোয়াল ঘরে। আধো অন্ধকারে কমলিনী নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণে ব্যর্থ চেষ্টা করল। তার নরম শরীর সেই হিংস্র শক্তির সাথে কিছুই করে উঠতে পারল না। নির্জন গোয়াল ঘরে তখন কেবল গরু আর বাছুরের মৃদু নড়াচড়ার শব্দ। সেই আধো অন্ধকারে কমলিনী নিজেকে বাঁচাতে তখন প্রবলভাবে যুদ্ধ করে চলেছে। তার প্রাণপণ ছটফটানি আর শক্তি দিয়ে সে কোনো মতে অপহরণকারীর মুখের ওপর থেকে ঢাকাটা সরিয়ে আনল। আর তাতেই বেরিয়ে এলো সেই পরিচিত মুখখানা, যা দেখে চমকে উঠল কমলিনী। নীরেন্দ্র! কমলিনী আতঙ্ক মুহূর্তেই ঘৃণায় পরিণত হলো। এই সেই ভাসুর যে আশীর্বাদের সময় তার শরীরে দিয়েছিল মাংসাশী স্পর্শ, আর প্রকাশ্যে দিয়েছিল যত্নের প্রতিশ্রুতি। নীরেন্দ্রের সেই মুহূর্ত এক কুটিল পাশবিক হাসিতে ফেটে পড়ল। সেই হাসি যেন গোয়াল ঘরের স্যাঁতস্যাঁতে দেওয়াল ভেদ করে প্রতিধ্বনিত হচ্ছে। এতদিনের সুযোগ পেলাম নতুন বউ, তোমার এত লাজ কেন? হ্যাঁ, তোমার শাশুড়ি তো বলেই দিয়েছেন আমি তোমার সব রকমের সাহায্য করব। তোমার স্বামী যখন মুখ ফিরিয়ে নিয়েছেন তখন এই বাড়ির বড় ছেলে কি তোমার দিকে ফিরেও তাকাবে না? কমলিনীর চোখে তখন ভয় নেই, আছে কেবল তীব্র ঘৃণা। সে জানে এই মানুষটাই হলো এই বাড়ির আসল কলঙ্ক। নীরেন্দ্র যখন তার উপরে ঝাঁপিয়ে পড়তে চাইল তখনই কমলিনী শেষবারের মতো তার সবটুকু শক্তি এক জায়গায় জড়ো করল। তার শরীরের প্রতিটা অংশ দিয়ে সে নিরন্তর ধাক্কা দিতে লাগলো নীরেন্দ্রকে। তার পা দুটি তখন নুপুরের ঋণিঝিনি না তুলে প্রতিরোধের তীব্র আঘাতে বারবার আঘাত হানছিল নীরেন্দ্র শরীরে। সুযোগ বুঝে যখন মুহূর্তের জন্য নীরেন্দ্র বন্ধন আলগা করল, কমলিনী এক বিকট চিৎকার করে তার হাত থেকে নিজেকে ছিনিয়ে নিল। শ্বাসরুদ্ধকর দ্রুততায় সে গোয়াল ঘরের দরজা ঠেলে বাইরে ছুটে এলো। তার আঁচল ছিঁড়ে গেছে, শাড়ির ভাঁজ এলোমেলো। ভয়, ঘৃণা আর অপমানে সে উদ্ভ্রান্তের মতো সেই পুকুর পাড়ের রাস্তা ধরে ছুটে চলেছে, যেখানে তার জন্য অপেক্ষা করছিল তার একমাত্র বন্ধু। কমলিনী ছুটছিল এক বন্দি পাখির মতো। সে খাঁচার দরজা খুঁজে পেয়েছে, আর পেছনে গোয়াল ঘরের অন্ধকারে পড়ে রইল নীরব ব্যর্থ ক্রোধে ফুঁসতে থাকা এক পিশাচ। তার পাশবিক লালসা পূর্ণ হয়নি, কিন্তু সেদিন সেখানে কানাই ছিল না। ক্লান্ত কমলিনী বহুবার তার নাম ধরে ডাকার পরেও যখন কানাইয়ের কোনো উত্তর পেল না, তখন নিরুপায় হয়ে মাটিতে বসে কাঁদতে লাগলো। বারবার সে তার মায়ের উদ্দেশ্যে বলতে লাগলো, মাগো, তুমি যে বলেছিলে আমাকে কেউ শাস্তি দেবে না, এই জীবন কি শাস্তির চেয়ে কোনো অংশে কম? মা, বলো। মাটিতে বসে পড়ে কিছুক্ষণ অশ্রুবর্ষণের পর সে ধীরে ধীরে পায়ে ফিরে আসতে বাধ্য হয় তার বাড়ির পথে। কিন্তু বাড়ির ভিতরের চিত্রটা ছিল সম্পূর্ণ আলাদা।
ঘরে ঢুকেই সবার প্রথমে তার চোখ গেল কোমরে হাত রেখে জ্বলন্ত দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে থাকা তার শাশুড়ির দিকে। শাশুড়ি পিছনে ছিল নীরেন্দ্র, যার ঠোঁটের কোণে লেগে আছে ক্রূর হাসি। উঠোনে আশেপাশে কাষ্ঠ মুখে দাঁড়িয়ে আছে রাঘবেন্দ্র, আর দাবায় এক কোণে নিরুপায় হয়ে বসে আছে অমরেন্দ্র বাবু। চোখ তার মাটির দিকে। কমলিনীর ঘেটে যাওয়া চুলে, শাড়ি আর তার আলুথালু পোশাক দেখে সকলে কিছু বুঝে ওঠার আগেই নীরেন্দ্র বলল, দেখছো মা, দেখছো ছোট বউয়ের কাণ্ড? আমি না বলেছিলাম তোমাকে? কথাটা শেষ করার আগেই রাগে গর্জে উঠলেন সরমা দেবী। ছি ছি ছি, বাপ মা বুঝি এই শিক্ষা দিয়ে মানুষ করেছে তোকে? বাড়ির চাকরের ছেলের সাথে দিনে দুপুরে ফষ্টি নষ্টি করা। তিনি এগিয়ে এলেন কমলিনীর দিকে আর তার চুলের মুঠি ধরে বললেন, ওই মেয়েটি না বাড়ির বউ। দেখ দেখ রাঘব, দেখ তোর বউয়ের কাণ্ডখানা দেখ একটিবার। নির্লজ্জ বেহায়া কোথাকার। আজ যদি নীরেন্দ্র না বলতো তাহলে ও শিয়া নামে আমাদের জানতেও দিত নি। কি সাহস! কথাগুলো শুনে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না কমলিনী। এসব কি বলছে এরা? যেন নীরেন্দ্র তাকে সকলের অলক্ষ্যে ধর্ষণ করার চেষ্টা করেছে। সকলেই আজ তারই কথা মেনে চলেছে, সেই নীরেন্দ্রর কথা। সেদিন নিজেকে নির্দোষ প্রমাণ করতে প্রায় সকলের কাছে একবার করে ছুটে গিয়েছিল কমলিনী, কিন্তু হায়, সে ক্ষুদ্র মেয়ের কথা কেউ সেদিন শুনতে রাজি হয়নি। সবশেষে সে গিয়ে তার শ্বশুরের পায়ে লুটিয়ে পড়ে মিনতি করেছিল, দোহাই বাবা মশাই, একটিবার আমাকে কথাগুলি বলার সুযোগ দিন। কিন্তু অমরেন্দ্র নিলুপায়। তিনি শুধু সজল চোখে তাকিয়ে রইলেন তার পুত্রবধূর দিকে। ওদিকে কমলিনীর প্রতিটা পদক্ষেপ যেন রাঘবেন্দ্রর মনের রাগকে আরো বাড়িয়ে তুলেছে। সে আর থাকতে না পেরে দৌড়ে গিয়ে তার স্ত্রীকে তুলে দাঁড় করালো এবং সপাটে তার গালে একটা চর কষিয়ে দিল। কিন্তু কমলিনীর শরীর সেই চর সহ্য করতে পারল না। সঙ্গে সঙ্গে রাঘবেন্দ্রর পায়ের কাছেই লুটিয়ে পড়ল শরীরটা। নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারায় আক্ষেপে বুক চেপে রেখেই মারা গেল মেয়েটা। কমলিনীর নিথর দেহটি লুটিয়ে পড়ার পর মুহূর্তেই থমকে যায় গোটা সংসার। বাতাস ভারী হয়ে গেল এক অনিবার্য পাপের নীরবতায়। ব্যাপারটা সকলেই বুঝে উঠতে যেটুকু সময় লাগলো, তারপরেই হতভম্ব রাঘবেন্দ্র এই প্রথম কমলিনীর দিকে ঝুঁকে পড়ল। তারপর কম্পিত কণ্ঠে এতদিনে প্রথমবার তার নাম ধরে ডাকল, কমলিনী, কমলিনী। কিন্তু সাড়া দিল না কমলিনী। তার জীবন তখন অন্য পারে পাড়ি দিয়েছে। ওদিকে সরমা দেবী এবং বাকিদের চোখে ফুটে উঠেছে তীব্র ভয়, কারণ ধীর পায়ে বাড়িতে প্রবেশ করেছে কানাই। কমলিনীর সামনে মাটিতে ধপ করে বসে পড়ল কানাই। কমলিনীর ঠোঁটে তখনও প্রকাশ পাচ্ছে মোটা রক্তের দাগ, যা ছিল রাঘবেন্দ্রের এই প্রথম তাকে দেওয়া উপহার। কমলিনীর খোলা চোখ তাকিয়ে আছে কানাইয়ের দিকে, যেন গভীর যন্ত্রণায় তাকে অভিযোগ জানাচ্ছে। এ কোন বিচার? কিন্তু এই সব কিছুর মাঝেই তার চোখ গেল কমলিনীর হাতের দিকে। তার হাতের মুঠোয় ধরা আছে একটা কুঁচকে যাওয়া রুমাল। রুমালটা তুলে নিয়ে মুখের সামনে ধরতেই তার কোণে একটা সেলাই করা নাম চোখে পড়ল তার, নীরেন্দ্র। রুমালটা নিঃশব্দে এগিয়ে দিল কানাই রাঘবেন্দ্রর দিকে। নামটা দেখে বিদ্যুতের চমক উঠল রাঘবেন্দ্রর, যেন মাথার ওপরে ছাদ ভেঙে পড়ল। তাহলে এই প্রমাণটাই তখন থেকে সকলকে দেখানোর চেষ্টা করছিল সে। তাহলে সে রাগের বশে নিজের স্ত্রীকে খুন করেছে, ঠিক যেমন 1 বছর আগে নীরেন্দ্র তার স্ত্রীকে খুন করেছিল।
কথাটা ভাবতেই অনুশোচনায় নয়, ক্রোধে ফেটে পড়ল রাঘবেন্দ্র। সেই রুমালটা নীরেন্দ্রর মুখের সামনে ধরতেই প্রচণ্ড ভয়ে কুঁকড়ে গেল নীরেন্দ্র। বাড়ির কারোর বুঝতে বাকি রইল না, দোষটা ওই নির্দোষ মেয়েটার নয়, আসল দোষ তাদের নিজেদের, এই বাড়ির নষ্ট কলঙ্কের। কিন্তু বিচারের চিত্রটা ছিল সম্পূর্ণ আলাদা। যদিও সেদিন কানাই অপরাধের ভাগী ছিল না, তবুও শাশুড়ি সরমা দেবীর জেদাজেদিতে তার 2 ছেলে বেঁচে গেল। বিচারের কাঠঘোড়ায় শাস্তি হলো নির্বোধ কানাইয়ের। সমস্ত দোষ তার ঘাড়েই চাপিয়ে দিয়ে নির্বোধ ছেলেটাকে পাঠানো হলো জেলে। সে সেদিন একটাও কথা বলেনি। চাপিয়ে দেওয়া সমস্ত অপরাধের বোঝার চেয়েও তার কাছে অনেক গুণ কষ্টের ছিল তার খেলার সঙ্গী ছোট গিন্নিমার মৃত্যু। চিরকালের মতো হারিয়ে যাওয়া সেই আলতা পায়ে রুমঝুম করে দোল খাওয়া মেয়েটির স্মৃতি নিয়ে কানাই নীরবে বরণ করে নিল কঠিন শাস্তি। বাড়ির অন্দরের সেদিন বয়ে গিয়েছিল রক্তক্ষয়ী ঝড়। তবে এখানেই শেষ নয়, সেদিন ছিল ঝড় বাদলের দিন। তাই কমলিনীর ছোট্ট নিথর দেহটা শ্মশান যাত্রা করার আগেই অজস্র ধারায় নেমে এসেছিল বৃষ্টি। জন্মদাত্রী মায়ের কাছেও তার মেয়ের জীবন ছিল এক গভীর কলঙ্ক। তাই তার মা বাবাও মেয়ের শেষ যাত্রায় সামিল হতে এলেন না। সবশেষে একটু বৃষ্টি থামলে কমলিনীর শরীরটা নিয়ে যখন হাতে গোনা কয়েকজন শ্মশানের উদ্দেশ্যে যাত্রা করেছিল, তখন রাত ঘনিয়েছে। শ্মশানের চিতার পাশে দাঁড়িয়ে রাঘবেন্দ্র নিজের হাতে চিতার কাঠে সে যখন আগুন ছোঁয়ালো, তখন সে জীবনে প্রথমবার এমন এক সম্পর্কের জন্য কান্নায় ভেঙে পড়ল যার কোনো গুরুত্বই সে কখনো দেয়নি। এই কান্না কমলিনীর জন্য ছিল নাকি এক নির্বোধের ওপর করা অত্যাচারের জন্য, তা কেউ জানতে পারল না। ওদিকে কমলিনীর শরীরটা ধিকি ধিকি আগুনে জ্বলতে শুরু করেছে। এই সময় হঠাৎ করেই আকাশ বাতাস কাঁপিয়ে নেমে এলো প্রবল বৃষ্টি। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত বাকিরা বৃষ্টির থেকে বাঁচার জন্য শ্মশানের চালাঘরে আশ্রয় নিল। বেশ কিছুক্ষণ মুষলধারে বৃষ্টি চলবার পরে যখন তা থামল, তখন চিতা নিভে গিয়েছে। আধপোড়া চিতা তার সামনে এসে সকলে দাঁড়াতেই দৃশ্যটা দেখে তাদের প্রাণ কেঁপে উঠল। ভয়ে তারা যেন গুটিয়ে গেল। কেউ কেউ তো আবার জোরে জোরে তারক ব্রহ্ম নাম জপ করতে লাগলো, কারণ দগ্ধ চিতাটা থেকে বেরিয়ে আসছে আলতা পরা 2টি আধপোড়া পা, যা থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। হঠাৎ করেই তাদের অবাক করে দিয়ে চিতাটা যেন সামান্য নড়ে উঠল, আর তাতেই উপস্থিত সকলে ভয় পিছিয়ে গেল। ঠিক তখনই পুরোহিতের নির্দেশে আরও বেশ কিছু শুকনো কাঠ চাপিয়ে তাতে আগুন ধরানো হলো। এবারে আগুন যেন দ্বিগুণ হিংস্রতায় জ্বলে উঠল। আগুনের লেলিহান শিখায় কমলিনীকে দাহ করা হলো। কিন্তু তার মৃত্যু যেন শুধু শরীরের বিনাশ নয়, ছিল এক অপমানের যন্ত্রণাদায়ক পরিসমাপ্তি। কমলিনীর করুণ মৃত্যু মাত্র কয়েকদিনের মাথায় আরও এক অশুভ খবর এলো। জেলে কানাই আত্মহত্যা করেছে। সেই খবর শোনার পর থেকেই ধীরে ধীরে রাঘবেন্দ্র আরও যেন ভেঙে পড়ল। 2জন মানুষের মর্মান্তিক মৃত্যুর জন্য সে নিজেকেই ক্রমাগত দায়ী করতে শুরু করল। একসময় সে বাইরে বেরোনো বন্ধ করে দিল, নিজেকে সম্পূর্ণরূপে ঘরের অন্ধকারে বন্ধ করে রাখল। ওদিকে কমলিনীর স্মৃতি
তখনও এই বাড়ির বাতাসে ঘুরে বেড়াচ্ছে। ঘরের মধ্যেই আজকাল বোতল খুলে বসে নীরেন্দ্র, আর মনে মনে কমলিনীর মুণ্ডপাত করে রোজ। সেদিনও সে ঘরে অন্ধকারের মধ্যে বসে গেলার সাথে মদ্যপান করছিল, আর আপন মনে বিষ উগড়ে দিচ্ছিল। শালা মেয়ে মানুষের প্রতি দরদ কত, হ্যাঁ? তাহলে বেঁচে থাকতে মুখ ঘুরিয়ে থাকার কারণটাই বা কি ছিল? শালা যত সব। আজকাল সারা বাড়ি যেন গুম হয়ে আছে ওই মেয়ের দুঃখে, যেন আর কারোর বউ মরে না। হ্যাঁ? তারপর ধূর্ত শেয়ালের মতো মুখে এক হিংস্র ভাব ফুটিয়ে হাত কচলাতে কচলাতে বলল, আমার আফসোস যদিও অন্য, সেদিন হাতে পেয়েও তাকে পাওয়া হলো না আমার। উফ, একটু যদি সচেতন হতাম তাহলে মুখের রুমালটা কিছুতেই ওর হাতে পড়তে দিতাম না। কিন্তু সচেতন হতামই বা কিভাবে? চোখের সামনে ওরকম নরম মাংসের টুকরো দেখে নিজেকে আর সামলাতে পারলাম না যে সেই কতদিনের অভ্যেস। সালা সালা মেয়ে মানুষ দেখলে আমার মাথা ঠিক থাকে না। এমন সুন্দর দুটো ফুলের মতো হাত দিয়ে যখন আমাকে আঘাত করেছিল তখন মনে হচ্ছিল শরীর। কথাটা শেষ করার আগে হঠাৎ করেই তার ঘরের মধ্যেকার বাতিগুলো ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করলো। নীরেন্দ্র সেদিকে তাকিয়ে বেশ আশ্চর্য হলো, কিন্তু তার কিছু বুঝে ওঠার আগেই বাতিগুলো দপদপ করতে করতে হঠাৎই নিভে গেল, তাও একসাথে, যেন কোনো অদৃশ্য শক্তি এক ফু দিয়ে আলোগুলো নিভিয়ে দিল। এখন সালা আমার ঘরের বাতি নেভালো। একবার আমার সামনে আয় দেখি, আজ তোর একদিন কি আমার। কথাটা শেষ করার সাথে সাথেই হঠাৎ করেই সে এক প্রচণ্ড ধাক্কা খেল, আর মদ্যপ অবস্থায় নিজেকে সামলাতে না পেরে ছিটকে গিয়ে পড়ল মেঝেতে। ঘরের ভেতর থেকে এবারে একটা হিস হিসে কণ্ঠস্বর ভেসে এলো। এখনো তেজ যায়নি তোর না? মেয়ে মানুষের শরীরের প্রতি এত লোভ তোর? বাসুর ঠাকুর, তবে আজ এই মেয়ে মানুষের হাতেই তুই মরবি। কথাটা বলার সাথে সাথেই চমকে গিয়ে নীরেন্দ্র ঘরের এদিক ওদিক তাকাতে লাগলো। ঘরের জমাট অন্ধকার ভেদ করে তার চোখ গিয়ে পড়ল তার থেকে বেশ কিছু হাত ওপরে শূন্যে ঝুলে থাকা দুটো আলতা পরা আধ পোড়া পায়ের দিকে। প্রচণ্ড আতঙ্কে চিৎকার করতে গেল নীরেন্দ্র। ঠিক তখনই এক শক্ত অদৃশ্য হাত এসে চেপে ধরল তার গলা। প্রচণ্ড কষ্টে প্রায় শ্বাস রোধ হয়ে আসতে লাগলো তার। কানের কাছে আবারও সেই মেইলি গলা শুনতে পেল সে। সেদিন এই হাত দুটোই আমি ধরেছিলাম, সেদিন এই হাত দুটো দিয়ে আমি তোকে পরাস্ত করেছিলাম, ভুলে গেছিস তুই? তবে সেদিন ছেড়ে দিয়েছিলাম, আজ নয়। কথাটা বলার সাথে সাথেই তার চোখের সামনে ভেসে উঠল কমলিনীর প্রেত মূর্তি। প্রচণ্ড রাগে ফুঁসতে থাকা সেই ভয়ঙ্করী প্রেত, যার শরীর আগুনের হলকায় দগ্ধ হয়েছে। চোখ থেকে ছিটকে পড়ছে আগুনের ফুলকি, নাকের নিচে সেই ছোট্ট নোলক এখন বিশাল বড় ও ভয়ঙ্কর। ঠোঁটের কোনায় শুকিয়ে আছে একদলা রক্ত, আর মাথার চুল ঘরে বাতাস না থাকলেও যেন সাপের মতো উড়ছে। কমলিনীর প্রেত মূর্তি নিজের হাত দিয়ে নীরেন্দ্রকে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে তুলে ধরল। তারপরে আরেক হাত দিয়ে তার গলা খিমচে ছিঁড়ে নিল তার শ্বাসনালী। প্রচণ্ড যন্ত্রণায় সেখানে মৃত্যু হলো নীরেন্দ্রর। কমলিনীর ক্রোধ তাতেও শান্ত হলো না। সে প্রচণ্ড আক্রোশে ছুঁড়ে দিল
তার নিথর দেহটা বারান্দার নিচে। নীরেন্দ্র দেহ বারান্দার নিচে ছুঁড়ে ফেলার পর কমলিনীর দগ্ধ প্রেত মূর্তি শান্ত হলো না। প্রতিশোধের তীব্র আগুনে তখনও ধিকি জ্বলছে তার মন, তার চোখ। সেই ভয়ঙ্করী প্রেত তারপর ধীর পায়ে হেঁটে গেল ঘরের ভেতরে একটা পুরনো আলমারির কাছে। দরজা খুলে ভেতরের দেরাজ টেনে সেখান থেকে বের করে আনলো সে। সেখানে রাখা ছিল সেই এক জোড়া মোটা নুপুর, যা বেঁচে থাকতে তার রাঙা পায়ে শোভা পেত। এই নুপুর নীরেন্দ্রর শ্মশান যাত্রার আগে সকলের অলক্ষ্যে কমলিনীর পা থেকে খুলে নিয়েছিল সে, যাতে পরে তা বিক্রি করে নিজের নেশার খোরাক জোগাতে পারে। কমলিনী সেই নুপুর দুখানি পরম মমতায় তুলে নিল হাতে। সেদিনের মতো যত্নের সাথে নিজের প্রেত পায়ে পড়ে নিল সেই নুপুর। তারপরে আলতো করে তাতে একবার হাত বুলিয়ে নিল। মৃত্যুর পরেও সেদিন তার মনে এক গভীর কান্না দলা পাকিয়ে উঠল। সেই কান্না ছিল এক সরল মেয়ের অঝোর আক্ষেপ, যে বাবা তাকে একসময় ভালোবেসে সেই নুপুর দুখানি পরিয়ে দিয়েছিল, সে বাবাও তাকে আজকে ভুলে গেছে। সবাই শুধু দেখল তার অপমৃত্যু, কিন্তু কেউ জানল না তার যন্ত্রণার কারণ। কেউ প্রশ্ন করল না কেন তার পায়ে বাঁধা নুপুর নীরবে থেমে গেল। কথাটা ভাবতেই কমলিনী অঝরে কেঁদে উঠল। বিলাপ ছিল ক্ষণিকের। পরক্ষণেই কমলিনীর প্রেত মূর্তি উঠে দাঁড়ালো। তার নীরবতাকে সঙ্গে নিয়ে সে এগিয়ে গেল লম্বা বারান্দা ধরে। ধপ করে একটা ভারী শব্দ হতেই ঘুম ভেঙে গিয়েছিল সরমা দেবীর। একবার অন্ধকার ঘরের দিকে তাকালেন। ঘরের এক কোণে দেখা যাচ্ছে অমরেন্দ্র মুখুজ্জের দেহাবয়ব। তিনি একটি আরাম কেদারার ওপরে গা এলিয়ে দিয়ে বসে আছেন। তাকে উদ্দেশ্য করে সরমা দেবী ত্রস্ত কণ্ঠে বলে উঠলেন, ও ও কিসের শব্দ ছিল গো? রাত বিরাতে কেমন বিশ্রী কাণ্ড হচ্ছে? প্রশ্ন শুনে শুধুমাত্র একটা দীর্ঘশ্বাস ভেসে এলো অমরেন্দ্র বাবুর দিক থেকে। অপরাধের বিচার হচ্ছে গিন্নি। যে অপরাধ আমরা সকলে মিলে করেছি, সেই অপরাধের। সেদিন আমিও তো চুপ করে দেখছিলাম সবটা। মেয়েটার কান্না ভরা আরতির দিকে বিন্দুমাত্র নজর দিইনি আমি। আমিও তো দোষী। অন্যায় হতে দেখাও তো সমান অন্যায় গিন্নি। কথাগুলো সরমা দেবীর কানে গেলেও তার মাথা মুন্ডু কিছুই বুঝলেন না তিনি। কেবল নিজের ক্রোধ আর অহংকার ধরে রাখলেন। আহারে, ওই কুলোটা মেয়ের দুঃখে যেন তোমরা দুই বাপ আর ছেলে একেবারে পাগল হয়ে গেছো। ওর সুখ সইতে পারছো না। কথাটা বলার সাথে সাথেই আচমকা সরমা দেবীর গলায় একটা চাপ অনুভব হলো। মনে হলো কেউ যেন অদৃশ্য হাতে তার গলাটা চেপে ধরেছে। প্রচন্ড কষ্টে কাঁকিয়ে উঠলেন তিনি। কেউ আমার গলা চেপে ধরেছে, আমাকে বাঁচাও। কিন্তু না, ধীরে ধীরে সেই অদৃশ্য হাতের আকার স্পষ্ট হতে লাগলো সরমা দেবীর চোখের সামনে। সারাশির মতো চেপে আসা দুটো হাত। তিনি বিছানায় যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। একবার শেষবারের মতো ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করলেন, বাঁচাও। তাতে
তারপরই সব শেষ। সরমা দেবীর নিথর প্রাণহীন দেহটা বিছানার ওপরেই পড়ে থাকলো। বিছানা থেকে একটা নুপুরের রিনিঝিনি শব্দ আস্তে আস্তে তা থেমে গেল একটি কণ্ঠস্বরের করুণ ডাকে। আরাম কেদারা থেকে উঠে এলেন অমরেন্দ্র বাবু। মা রে, মা, আমাকে মুক্তি দিবি না মা? আমি যে সব দেখেও চুপ ছিলাম সারা জীবনের মতো সেদিন, আমাকেও মুক্তি দে মা, আমাকেও মুক্তি দে। কিন্তু সেই নুপুরের শব্দটা আর ফিরল না। তা কেবল ধীরে ধীরে বেরিয়ে গেল ঘর থেকে, যেন নিঃশব্দে বলে দিয়ে গেল এক নির্মম সত্য। এটাই তোমার শাস্তি বাবা, জীবনের শেষ দিন অবধি অপরাধ বোধ আর অনুশোচনার আগুনে দগ্ধ হওয়া। রাঘবেন্দ্র যখন নিজেকে বন্দি করে রেখেছিল, সেই অন্ধকার ঘরে নিশ্চিদ্র নিঃশব্দ ভেদ করে একবার ভেসে এলো এক খ্যাসখ্যাসে পুরুষ কণ্ঠ। সেই কণ্ঠস্বর যেন জমাট বাঁধা যন্ত্রণার ভারে আক্রান্ত। ছোট কর্তা, কি দোষ ছিল আমার ছোট কর্তা? কেন স্ত্রী হত্যার মতো পাপের শাস্তি সেদিন আমারে দিলেন আপনি? জেনে শুনেও চুপ থাকলেন কর্তা? ওরা যে সেদিন আমার হাতে হাত করা পুড়িয়ে নিয়ে গেল, আমার পাপটার সামনে দিয়ে একবার দেখে আসুন কর্তা। লোকটা আজকাল গ্রামের রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়ায়। কথাটা শুনে রাঘবেন্দ্রর হৃৎপিণ্ড যেন থেমে গেল। সে আতঙ্কে চিৎকার করতে পারল না, শুধু মৃদু কণ্ঠে উচ্চারণ করল, কানাই, কানাই। আবার সেই কণ্ঠস্বর, আর কে কর্তা? মরার পরেও অনেক শোধ বাকি আছে যে। এই বাড়ির দারোয়ানের ছেলে আমি কর্তা। আমার কাজ আমার বাবার পরে এই বাড়ির মান সম্মান রক্ষা করা। আর আমাকে কিনা আপনি বললেন ছোটকে দেবার সাথে। ঠিক কর্তা, ঠিক। কানাইয়ের কথাগুলো যেন রাঘবেন্দ্রর গালে সপাটে দুটো চর কষালো। তার প্রতিটা শব্দে ফুটে উঠল এক নিষ্পাপ হৃদয়ের চরম লাঞ্ছনা। একটা নিষ্পাপ বন্ধুকে আপনি কিনা অন্য নজরে দেখলেন কর্তা। উনি ছিলেন সহজ সরল, আমাকে বন্ধু মনে করতেন উনি। একবার সম্পর্ককে কলুষিত করার আগে ভেবে দেখতেন ওনাকে আমি কি নামে ডাকতাম। ছোট গিন্নিমা কর্তা। রাঘবেন্দ্রর সমস্ত অহংকার, সমস্ত ভুল এবং অনুশোচনা যেন মুহূর্তে চূর্ণ হয়ে গেল। সে অনুতাপে চিৎকার করে উঠল, আমাকে কি শাস্তি দিতে চাও? তাড়াতাড়ি দিয়ে দাও কানাই, মেরে ফেলো আমাকে, মেরে ফেলো আমাকে, বাঁচিয়ে রেখো না কানাই, মেরে ফেলো আমাকে, আমাকে শাস্তি দাও। কানাইয়ের কণ্ঠস্বর এবার শান্ত হলেও তাতে ছিল এক ভয়ানক শীতলতা। না কর্তা, ও শাস্তি আপনার জন্য নয়। আপনার জন্য অন্য শাস্তি আছে কর্তা। যতদিন না এই বাড়ির দাবি করতে আপনারই বংশের কেউ আসছে কর্তা, আপনার আপন কেউ, ততদিন আপনি এই বাড়ি রক্ষা করবেন আমার জায়গায় কর্তা। ওটাই হবে আপনার শাস্তি। মরার পরেও আপনার আত্মা নেবে আমার জায়গা, আর এই বাড়িতে আপনি বন্দি থাকবেন ছোটকে নেবার সাথে সারা জীবন। পরের দিনই রাঘবেন্দ্র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল তার ঘরের ভিতর থেকে। বড় কর্তা অমরেন্দ্র মুখুজ্জে সেই দিনও চুপচাপ দেখেছিলেন সবটা।
বিপুল এতক্ষণ শান্ত হয়ে রঘুর মুখে সবকিছু শুনছিল। এবার সে তীব্র আবেগে বলে উঠল, তার মানে তার মানে কমলিনীর আত্মাই শেষ পর্যন্ত তাকেও। আগে না ছোট দাদা বাবু, কমলিনী তাকে কিছুই করেনি, সে নিজেই আত্মহত্যা করেছিল। তবে রাঘবেন্দ্র মুক্তি পেল কিভাবে? রঘু আবারও হাসল। তার ঘোলাটে চোখে জল জমতে শুরু করেছে। সে আর মুক্তি পেল কোথায় গো দাদা বাবু, তার আত্মা মৃত্যুর পরেও আজ অবধি এখানেই তার কমলিনীর সাথে বন্দি থাকলো। যে অমরেন্দ্র বাবু একাই এই বাড়িতে নিজের শেষ দিন পর্যন্ত কাটিয়েছিলেন, কিন্তু বহু আকুতি সত্ত্বেও একবারের জন্যও কমলিনী তার শ্বশুর মশাইকে দেখা দেননি। তারপরে তিনি তার সমস্ত সম্পত্তি তারই খুড়তুতো ভাই হরনাথের ছেলে উপেন্দ্রকে দিয়ে গিয়েছিলেন। তবে যাওয়ার আগে এই বাড়িটাকে তিনি তার পুত্রবধূর নামে উৎসর্গ করে গিয়েছিলেন, কমলিনী ভিলা। কিন্তু কমলিনীর কলঙ্কের মিথ্যে অপবাদ সারা গ্রাম জানত, তাই তা ধীরে ধীরে লোকমুখে হয়ে গিয়েছিল কলঙ্কিনী ভিলা। রঘুর কথায় বিপুলের কপালে ভাঁজ পড়তে শুরু করেছে। তার মনের ভেতরের সন্দেহ এবার চরম আকার ধারণ করল। সে রঘুকে আমতা আমতা করে বলল, তার মানে তার মানে কি কি বলতে চাইছো তুমি? তুমি 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 সেই রাঘবেন্দ্র? প্রশ্নের উত্তরে রঘুর মুখে আর কোনো হাসি ছিল না। তার শীর্ণ শরীরটা কেঁপে উঠল। হ্যাঁ, আমি সেই হতভাগা রাঘবেন্দ্র মুখুজ্জে, যাকে গ্রামের মানুষ রঘু বলে ডাকত। সে আজ অবধি নিজের পাপের শাস্তি ভোগ করে চলেছে। আমি সেই আজ অবধি নিজের স্ত্রীর সাথে বাঁধা পড়ে আছি এই বাড়িতে, আর থাকবো দাদা বাবু, থাকবো। তারপর সে ধীর পায়ে উঠে দাঁড়ালো। তার জরাজীর্ণ দেহটা যেন আরো বেশি নুয়ে পড়েছে অনুশোচনার ভারে। ওই পাতকুয়োর জলে এখনো প্রতি রাতে ভেসে ওঠে রাঘবেন্দ্রর আসল চিত্র। তবে এই বাড়ি তুমি বেচতে পারবে না, কমলিনী তা হতে দেবে না কোনোদিনও। কথাগুলো বলতে বলতে রঘুর আত্মা তার শীর্ণকায় দেহটাকে টেনে নিয়ে বহু কষ্টে এগিয়ে গেল তার বরাদ্দ ঘরের দিকে। এতক্ষণ বিপুল সব কথা পাথরের মতো স্থির হয়ে শুনছিল। কমলিনী নামটা এই প্রথম তার মনে অন্য এক অনুভূতির সৃষ্টি করল। সে দ্রুত এগিয়ে গেল পাতকুয়োর দিকে। বিপুল সামান্য ঝুঁকে তাকালো কুয়োর জলের গভীরে। সে যা দেখল তাতে তার শরীর কেঁপে উঠল। তার সামনে জলের প্রতিচ্ছবিতে ফুটে উঠেছে একটি সৌম্য চেহারা, যার চোখে চশমা, কাঁধে ঝোলা আর মাথার চুল নেমে এসেছে কাঁধ অব্দি। চায়ের দোকানে দেখা সেই রহস্যময় ব্যক্তি, সেই সৌম্য চেহারার ব্যক্তিটি কুয়োর জল থেকে তীর্যক হাসি নিয়ে তাকিয়ে আছে তারই দিকে। কাকে দেখছি আমি? কাকে দেখছি? ঠিক সেই সময় বাগানের ভিতরের সেই বকুল গাছের দিক থেকে ভেসে এলো নূপুরের রিনিঝিনি শব্দ, সাথে এক করুণ গুনগুন গান। কমলিনী তার আলতা রাঙানো পায়ে নূপুর পরে এখন তার অদৃশ্য দোলনায় চড়ে মনের সুখে দোল খাচ্ছে। রাতের আধারে আবার জেগে উঠেছে কলঙ্কিনী ভিলা।
আজকে আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হল, কমলিনী ভিলার আরেকটি নাম কি ছিল? সঠিক উত্তরদাতাদের নাম শোনানো হবে পরবর্তী গল্পে, এবং সঠিক উত্তরের নিচে আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই লিখবেন। ক্লাব ঘরের ভুতুড়ে আড্ডা এই গল্পের সঠিক উত্তরদাতাদের যাদের নাম বলা বাকি ছিল তাদের নাম হল, হাওড়া আন্দুল থেকে বলেছেন লিজা মণ্ডল ও তার স্বামী বিশাল পাত্র, সিঙ্গুর থেকে বলেছেন অসীম বেরা, মঙ্গল সাঁতরা, শুভদীপ দুলে, পলাশ রুইদাস, সুজন সাঁতরা, সৌভিক রাউত ও সুদেশনা মালিক। মুর্শিদাবাদ বহরমপুর থেকে বলেছেন হিরণ সরকার এবং হাওড়া সাঁতরাগাছি থেকে বলেছেন মিঠুন। নিমাই বামুনের বিপদ এই গল্পের থেকে যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরদাতাদের নাম হল, নদিয়ার বেথুয়া ডহরি থেকে বলেছেন বিপদ দাস, গীতা দাস ও তাদের ছেলে রক্তিম দাস। কলকাতা লেদার কমপ্লেক্স থেকে বলেছেন হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল ও সুষমা মণ্ডল। কৃষ্ণনগর থেকে বলেছেন নন্দিনী মণ্ডল। হাওড়া সাঁতরাগাছি থেকে বলেছেন মিঠুন। হাওড়া ঘুষুরি থেকে বলেছেন প্রদীপ মণ্ডল। হাওড়া শালকিয়া থেকে বলেছেন চিত্রা পাত্র। ব্যারাকপুর খালপাড় থেকে বলেছেন বিকাশ মণ্ডল। মাগড়ি থেকে বলেছেন রাজেশ, সুপর্ণা, সুখদেব, অপর্ণা, অভিজিৎ, রিয়া, অতীশ, অনুশ্রী, সিরাজ ও অঙ্কিতা। হাটগাছা গ্রাম থেকে বলেছেন মোহাম্মদ মাসিদুর রহমান। বারুইপুর থেকে বলেছেন শঙ্কর মণ্ডল ও তার মেয়ে পূজা মণ্ডল। মালবাজার থেকে রাধারানী বিষ্ণু। সুরাট থেকে এস কে শাকিল। হুগলি থেকে বলেছেন ডালি চক্রবর্তী। বজবজ থেকে বলেছেন আকরাম নস্কর। মহেশতলা চাকমির থেকে বলেছেন রিনা বাচার। নিউটাউন থেকে বলেছেন বৈশাখী মণ্ডল। হাওড়া আন্দোল থেকে বলেছেন লিজা মণ্ডল ও তার স্বামী বিশাল পাত্র। কেরালা থেকে হাবিব শেখ। সাবাং থেকে বলেছেন শুভঙ্কর দাস। হুগলি চন্দ্রদ্বীপ থেকে বলেছেন মল্লিকা বারিক। ভদ্রেশ্বর চণ্ডীতলা থেকে বলেছেন আরাধ্যা রায় এবং বরানগর থেকে বলেছেন শৈবাল ব্যানার্জি। এছাড়াও যাদের নাম বলা বাকি রয়ে গেল তাদের নাম পরবর্তী গল্পে আবার ঘোষণা করা হবে। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয়ের গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।